প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা মাধ্যমিক 2020 সালের বিভিন্ন প্রশ্নপত্র এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করার একটি চেষ্টা করেছি। তো এই পর্বে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের যে রচনাধর্মী অর্থাৎ বর্ণনামূলক বা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটি শুরু হচ্ছে 4 দাগ থেকে এবং শেষ পর্যন্ত। আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছি শুধুমাত্র জীবনবিজ্ঞান প্রশ্নপত্র এবং আরেকটি পর্বে আলোচনা করেছি জীবনবিজ্ঞানের এমসিকিউ এবং এসিকিউ, তার প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর সহ। আমাদের এই চ্যানেলটি ছাত্রছাত্রীদের খুব ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা তোমাদের শিক্ষণ যে সহায়ক যত স্টাডি মেটেরিয়াল আমরা আমাদের পক্ষ থেকে সম্ভব দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তোমার সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এসে ক্লিক করবে। এরপর আমরা বিভাগ ঘয়ে চলে আসব, যেখানে বড় প্রশ্ন বা ছবি আঁকার প্রশ্নগুলো আসে। তো এগুলো এক একটা 5 নম্বরের প্রশ্ন থাকে। যেমন এখানে বলা হয়েছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4-এর 1 নম্বর প্রশ্নের পরিবর্তে 4-এর 1-এর এ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন 4-এর 1-এ দেওয়া হয়েছে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। যেমন ক কোরয়েড, খ অপটিক স্নায়ু, গ আইরিশ এবং ঘ হচ্ছে পিতবিন্দু। যে কোনো টেক্সট বই থেকে মানুষের চোখের একটি ছবি তোমরা পেয়ে যাবে এবং যে সমস্ত পয়েন্টগুলোকে এখানে দেখাতে বলা হয়েছে সেগুলো সুন্দর করে চিহ্নিত করা যেতে পারে। অথবা যে প্রশ্নটি এসছে একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক ক্রোমাটিড, খ সেন্ট্রোমিয়ার, গ মেরু অঞ্চল, ঘ বেমতন্তু। এটাও ভীষণই সোজা, কেননা টেক্সট বই থেকে আমরা এই ছবির এটা পেয়ে যেতে পারি এবং সেখান থেকে নিম্নলিখিত যে পয়েন্টগুলো দেখাতে বলা হয়েছে সেগুলো ওখানে পয়েন্ট আউট করা সম্ভব। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন হিসাবে যেটা এসছে মানুষের চোখের অক্ষিগোলকের নিম্নলিখিত প্রতিটি অংশের একটি করে কাজ লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে ভিট্রিয়াস হিউমার, এটা জানি চোখের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। স্ক্লেরা, যেটা তন্তুময় একটা আবরণ যা চোখের অক্ষিগোলককে রক্ষা করে। আইরিস, এটি চোখের মধ্যে কতটা পরিমাণে আলো প্রবেশ করবে সেই কাজকে নিয়ন্ত্রণ করে। লেন্স, চোখের মধ্যে রেটিনার ওপর নির্দিষ্ট বিন্দুতে আলোকে ফোকাস হতে সাহায্য করে লেন্স। এবং রেটিনা, স্নায়ুময় যে স্তরটি প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার পর তাকে মস্তিষ্কে প্রেরণ করে বা মস্তিষ্কে সেই প্রতিবিম্বের ধারণা দেয়, সেই স্তরটি হলো রেটিনা। অথবা যে প্রশ্ন এসছে প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি এবং অ্যানাফেজ দশার 2টি বৈশিষ্ট্য লেখো। এটাও অত্যন্ত সোজা প্রশ্ন, যেটা টেক্সট বই থেকে করা সম্ভব। পরবর্তী প্রশ্ন 4-এর 2-এর দাগে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজন প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা। এর সাথেই এসছে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। অথবা যে প্রশ্নটি এসছে সেটি হলো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। তো প্রথমে 4-এর 2-এর দাগের বড় প্রশ্নটির উত্তর হলো প্রাণী মাইটোসিস এবং প্রাণীদের মিওসিসের পার্থক্য। সম্পাদনের স্থান অনুযায়ী প্রাণীদের মাইটোসিস ঘটে, দেহকোষে এই প্রকার কোষ বিভাজন ঘটে। প্রাণীদের মিওসিসের মধ্যে লিখতে হবে জনন কোষে এই প্রকার কোষ বিভাজন ঘটে। ক্রোমোজোম বিভাজন প্রকৃতি, প্রাণী মাইটোসিসের মধ্যে লিখতে হবে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের সমান হয়, অর্থাৎ সমবিভাজন। প্রাণীদের মিওসিসের মধ্যে লিখতে হবে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়, অর্থাৎ হ্রাস বিভাজন।
উৎপন্ন কোষের সংখ্যা। প্রাণীদের মাইটোসিসে লিখতে হবে একবার বিভাজন দ্বারা দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণীদের মিওসিসের মধ্যে লিখতে হবে দুইবার বিভাজন দ্বারা চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। পরবর্তী যে প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির যে পরিবর্তন হয় তা হলো, প্রথমে জ্ঞানেন্দ্রিয়র মধ্যে লিখতে হবে বার্ধক্যে চক্ষুর উপযোজন ক্ষমতা কমে যায় বলে দৃষ্টিশক্তি হ্রাস পায়, কানে কম শোনার মতো অসুবিধার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়, অস্থির মধ্যে লিখতে হবে অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিও আর্থ্রাইটিস রোগ দেখা যায়। 4-2 অথবার উত্তর হলো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে কাজ করে। টেলোমিয়ার এই অংশটি কোষের অবিভাজন দশায় নতুন ডিএনএ প্রতিলিপি গঠনে সাহায্য করে। এছাড়া নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে এবং প্রয়োজন মতো কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়। সেন্ট্রোমিয়ার এই অংশে দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। কোষ বিভাজনের সময় বেমতন্তু এই অংশের সঙ্গে আবদ্ধ হয়। বহুকোষী জীবের ভ্রূণ অবস্থায় পরিস্ফুটন এবং জন্মের পর স্বাভাবিক দৈহিক বৃদ্ধি মাইটোসিস বিভাজনের ফলে সম্ভব হয়। জীবদেহে অবিরত কোষের মৃত্যু ঘটতে থাকে। এছাড়া আকস্মিকভাবে কোনো অঙ্গ কলাহানি ঘটলে মাইটোসিস কোষ বিভাজন দ্বারাই ক্ষয়পূরণ ঘটে থাকে। অনেক এককোষী জীবদেহে অযৌন জনন কোষ ও উদ্ভিদের অঙ্গজ জনন মাইটোসিসের মাধ্যমে ঘটে। যৌন জননে গ্যামেট সৃষ্টিতে ও প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন 4-3 দাগে মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো। এক সংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। অথবা একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। প্রথমে 4-3 উত্তর হলো মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ হলো, পরপর 3টি বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে। গাছের দৈর্ঘ্য, প্রকট গুণ হচ্ছে লম্বা, প্রচ্ছন্ন গুণ বেঁটে। ফলের আকৃতি, প্রকট গুণ খাঁজযুক্ত, প্রচ্ছন্ন গুণ স্ফীত। ফুলের রং, প্রকট গুণ বেগুনি, প্রচ্ছন্ন গুণ সাদা। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথকীভবনের সূত্র। কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে এবং জনন কোষ গঠনকালে তারা পুনরায় পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। এরপর 4-3 অথবার উত্তর এখানে বলা হয়েছে, যেখানে বর্ণান্ধতা হলো একটি এক্স ক্রোমোজোম সংযোজিত মানুষের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটাকে দেখানোর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রোগ বহনকারী ক্রোমোজোমটিকে এক্স ক্যারিয়ার হিসাবে ধরা হয়েছে এবং সুস্থ ক্রোমোজোমটিকে একটি স্বাভাবিক এক্স ক্রোমোজোম হিসাবে দেখানো হয়েছে। অতএব এক্স দুটি ক্যারিয়ার যখন থাকছে তখন স্ত্রীলোকের মধ্যে এই রোগটি প্রকাশ পাচ্ছে। অর্থাৎ প্রশ্নে যেমন বলা হয়েছিল যে একজন বর্ণান্ধ মহিলা এবং একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ হবে স্বাভাবিক এক্স ক্রোমোজোম এবং স্বাভাবিক ওয়াই ক্রোমোজোম। তো এখানে ক্রস দেখে তোমরা সহজেই সেটা বুঝতে পারছো যে ফলাফল কি হবে। যেখানে লেখা আছে প্রথম অপত্য বংশে F1 তাদের সন্তানদের মধ্যে সকল কন্যা সন্তান বর্ণান্ধ রোগের বাহক হবে ও সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে। পরবর্তী যে প্রশ্ন ছিল, সন্ধ্যামালতী গাছের লাল বর্ণের ফুল সৃষ্টিকারী অ্যালিলটি সাদা বর্ণের ফুল সৃষ্টিকারী অ্যালিলটির উপর অসম্পূর্ণভাবে প্রকট। তাই লাল বর্ণের ফুলের ক্ষেত্রে জিনোটাইপ আর মানে ক্যাপিটাল আর হলে এবং সাদা বর্ণের ফুলের ক্ষেত্রে জিনোটাইপ স্মল আর হলে
তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে উৎপন্ন সকল গাছ গোলাপি ফুলযুক্ত অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর হয়। F1 জনুর গোলাপি ফুলযুক্ত গাছগুলির স্বপরাগযোগ ঘটালে F2 জনুতে লাল, গোলাপি ও সাদা ফুল বিশিষ্ট গাছের আবির্ভাব হয়। ক্রসটি এখানে করে দেখানো হয়েছে, তোমরা ভালো করে এটা খেয়াল করে নিজেরাই বুঝে যাবে। অর্থাৎ হেটারোজাইগাস ক্যাপিটাল আর স্মল আর গাছগুলির ফুলে লাল বা সাদা কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে উভয় বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এজন্য এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়, যা মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতি ঘটায়। পরবর্তী প্রশ্ন 4 দাগের, প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মূল ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও, অথবা ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো: অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। এর সাথেই এসছে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো 2টি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। প্রথমে 4-এর প্রথম প্রশ্ন যেটা ছিল তার উত্তর হলো জীবের উৎপত্তি হঠাৎ করে হয়নি। জৈব রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে আদি পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। তারপর পর্যায়ক্রমিকভাবে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি ও তাদের বিবর্তনকেই জৈব অভিব্যক্তির মূল ঘটনাবলী বলে উল্লেখ করা হয়েছে। প্রথমে প্রাণ সৃষ্টির মাধ্যমে জীবের উৎপত্তি, তারপর সেখান থেকে দেখানো হয়েছে বিভিন্ন এককোষী জীবের উৎপত্তি, তারপর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি যার ফলে পরিবেশের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, তারপর বিভিন্ন বহুকোষী জীবের উৎপত্তি, তারপর মাছের মতো মেরুদণ্ডী প্রাণী ও কিছু অমেরুদণ্ডীর উৎপত্তি, তারপর ডাঙায় উদ্ভিদের বিবর্তন ও পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব, তারপর 4 পেয়ে মেরুদণ্ডীর ডাঙায় ওঠা ও তাদের ক্রমবিবর্তনের মাধ্যমে উন্নত জীব সৃষ্টি। এভাবে আমরা তীর চিহ্নের মাধ্যমে মুখ্য ঘটনাবলীকে ক্রমানুসারে দেখাতে পারলাম। 4-এর অথবার যে প্রশ্নটি ছিল তার উত্তর হলো ডারউইন লিখিত অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক বইতে বর্ণিত প্রাকৃতিক নির্বাচনবাদ সাধারণভাবে ডারউইনবাদ বা ডারউইন তত্ত্ব নামে পরিচিত। নিম্নলিখিত বিষয়গুলি ডারউইন তত্ত্বের অন্তর্গত। প্রথম, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। সমস্ত জীবের অন্যতম বৈশিষ্ট্য হল প্রজননের মাধ্যমে অত্যাধিক হারে বংশধর সৃষ্টি করা। দ্বিতীয়ত, প্রকরণের উদ্ভব। পৃথিবীতে একই প্রজাতির 2টি জীব কখনো হুবহু একই রকম হতে পারে না। 2টি জীবের মধ্যে এই বিভেদকেই বলে প্রকরণ বা ভেদ। তৃতীয়ত, প্রাকৃতিক নির্বাচন। জীবন সংগ্রামের পক্ষে সহায়ক প্রকরণযুক্ত জীবগুলি পৃথিবীতে বেঁচে থাকে। যে পদ্ধতিতে অনুকূল প্রকরণযুক্ত জীব প্রকৃতিতে নির্বাচিত হয় তাকে ডারউইন প্রাকৃতিক নির্বাচন বলেন। এর সঙ্গে যে প্রশ্নটি ছিল তার উত্তর, কোনো নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা ও জননের জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে জীবের আকার, শারীরবৃত্তীয় কাজ ও আচরণের পরিবর্তনকে বলে অভিযোজন। যেমন সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজন। সমুদ্রের উপকূলে বদ্বীপ অঞ্চলে লবণাক্ত মাটি উদ্ভিদের জল শোষণে বাধা দেয়। কর্দমাক্ত মাটিতে অক্সিজেনও কম থাকে, তাই বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণের জন্য সুন্দরী গাছের মূলে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। এছাড়া জলের নির্গমন রোধের জন্য কাণ্ডে পুরু কিউটিকল থাকে। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন। শিম্পাঞ্জি সোজা ও মোটা গাছের ডাল ভেঙে তার পাতাগুলি ছিঁড়ে সেটিকে উইপোকার ঢিপিতে ঢুকিয়ে উইপোকা বের করে এনে খায়। খাদ্যের সন্ধানে শিম্পাঞ্জিতে এই রকম অভিযোজন দেখা যায়। পরবর্তী প্রশ্ন 4-5 দাগে, নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, পরাগরেণু, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, ক্লোরোফ্লোরোকার্বন। অথবা
নিম্নলিখিত ঘটনাগুলোর প্রত্যেকটির সম্ভাব্য কারণ কী হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। 4-এর 5-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর হলো, বিভিন্ন প্রকারের দূষক পরিবেশে ও মানব স্বাস্থ্যে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, যেমন অভঙ্গুর কীটনাশক, ব্লিচিং পাউডার বা ডিডিটির মতো কীটনাশক পরিবেশে দীর্ঘদিন অবিকৃত থেকে প্রাণী শরীরে জৈব বিবর্ধন ঘটাতে পারে। জৈব বিবর্ধন মানে তোমরা জানো, যেটাকে বায়োম্যাগনিফিকেশন বলা হয়। পরাগরেণু, শ্বাসকার্যের মাধ্যমে পরাগরেণু শ্বাসনালীতে প্রবেশ করে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, বৃষ্টির জলের সাথে মিশে এই সমস্ত রাসায়নিক সার জলাশয়ে সঞ্চিত হয়, যা থেকে ইউট্রফিকেশন ঘটতে পারে। স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, বায়োমেডিক্যাল আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকলে তা থেকে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ক্লোরোফ্লুরোকার্বন, বাতানুকূল যন্ত্রে বা হিমঘরে ব্যবহৃত এই রাসায়নিক পদার্থ বাতাসে মিশলে অস্থির অণু যেমন ওজোন গ্যাস সহজেই ভেঙে যায়, এর ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয় পেতে পারে। 4-এর 5-এর অথবার প্রশ্নের উত্তর হলো, নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতার সম্ভাব্য কারণ হতে পারে অধিক সময় ধরে উচ্চ ডেসিবেলের, যেমন প্রায় 100 ডেসিবেল শব্দের মধ্যে কাটানো। জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছের ভেসে ওঠার কারণ হতে পারে জলের বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাওয়া। জলে আবর্জনা বা দূষণের মাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায় ও অক্সিজেনের অভাবে মাছেরা মরে জলের ওপরে ভেসে ওঠে। কুমিরের সংখ্যা হ্রাস পাওয়ার সম্ভাব্য কারণ হতে পারে কুমিরের প্রজনন স্থানের অভাব এবং পানীয় জলের অভাব। এছাড়াও অন্য পয়েন্ট তোমরা লিখতে পারো, যেখানে চোরার শিকার হতে পারে বা কুমিরের উপযুক্ত পরিবেশের অভাব, এগুলো অনেক সময় কুমিরের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ হতে পারে একাধিক কারণে, যেমন বাতাসে ধুলো, ধোঁয়া, পরাগরেণু, পোষা প্রাণীর লোম বা ধূমপান থেকে। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হল নির্বিচারে কীটনাশকের অতি ব্যবহার। বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক মৌমাছির মতো পতঙ্গদের নষ্ট করে দেওয়ায় প্রাকৃতিকভাবে পরাগ মিলনের সমস্যা হচ্ছে। পরবর্তী প্রশ্ন 4-এর 6-এর দাগে, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে। তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। অথবা পূর্ব হিমালয়ের পাদদেশে জলাময় ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার লেখো। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জৈব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। প্রথমে 4-এর 6-এর দাগের প্রশ্নের উত্তর, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জলের চাহিদা সমানুপাতিক হারেই বাড়তে থাকে। শহরের প্রাণকেন্দ্রে ভিড় বাড়ার সাথে সাথে শহরের বাইরে ঘন জনবসতি গড়ে ওঠার প্রবণতা দেখতে পাওয়া যায়। এর ফলে জলের চাহিদা মেটানোর জন্য মানুষ নিজের জমিতেই নলকূপের মাধ্যমে ভৌম জল তুলতে থাকে। ফলস্বরূপ ভৌম জলস্তর ক্রমাগত কমতে থাকে, কিন্তু সমহারে ভৌম জলের পুনর্সঞ্চয় হয় না। গ্রীষ্মকালে এই সমস্যা আরও তীব্র রূপ ধারণ করে। শুধু তাই নয়, নবনির্মিত বিভিন্ন শহরের মাটির নিচের জলস্তর ক্রমাগত নামতে থাকলে ভবিষ্যতে ধস নেমে সম্পত্তিহানি ও প্রাণহানি ঘটতে পারে। তাই একথা যথার্থই বলা যায় যে ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে। মানুষের বসতি বৃদ্ধি যেভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তা একটি ধারণা মানচিত্রের মাধ্যমে দেখানো হলো। এখানে ধারণা মানচিত্রটি ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষের কার্যকলাপ অর্থাৎ বসতি বৃদ্ধি
ক্রমাগত বাস্তু জমির সন্ধানকে বৃদ্ধি করে। এর ফলে যেটা হয় অরণ্য ধ্বংস, এবং অরণ্য ধ্বংস হওয়ার ফলে বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা, তাদের সংখ্যা হ্রাস পেতে থাকে। তো উৎপাদকের সংখ্যা যদি হ্রাস পায়, সেখান থেকে খাদ্যের অভাবে প্রাথমিক খাদকদের সংখ্যাও হ্রাস পাবে, যেমন হরিণের মতো প্রাণীরা। আবার হরিণ যদি সংখ্যায় কমে যায়, তাহলে খাদ্যের অভাব ঘটবে গৌণ বা প্রগৌণ খাদকের, যেমন বাঘ। তো এর ফলে বাঘেরা তখন মানুষের সঙ্গে আবার সংঘাতে লিপ্ত হবে, মানে বাঘ বিভিন্ন এলাকায় বেরিয়ে এসে মানুষের সঙ্গে, মানুষের গোয়াল ঘরে বা অন্যান্য যে সমস্ত গবাদি পশু থাকে তাদের শিকার করবার জন্য লোকালয়ে চলে আসবে। এর ফলে হবে কি, মানুষের কার্যকলাপ আবার অত্যাচার বা শিকারের মাধ্যমে এদের সংখ্যা হ্রাস করবে। এছাড়াও চোরা শিকার করার বা শিকারীদের জঙ্গলের মধ্যে প্রবেশ করে হরিণ শিকার করা, এর ফলে হরিণের মতো প্রাথমিক খাদকদের সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে। অবশেষে উৎপাদক, প্রাথমিক খাদক এবং গৌণ বা প্রগৌণ খাদকের সংখ্যা হ্রাস পেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। পরবর্তী প্রশ্ন যেটা ছিল 4-6 দাগের অথবা, তার উত্তর হলো পূর্ব হিমালয়ের পাদদেশে জলাময় ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একরকম বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী হলো একশৃঙ্গ গণ্ডার। এই প্রজাতিকে সংরক্ষণ করার জন্য একাধিক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যেমন গণ্ডারের বাসস্থান, পানীয় জল ও খাদ্যের সুব্যবস্থা করা। 2. গণ্ডারের প্রজননের উপযুক্ত ব্যবস্থা করা। 3. আইন করে গণ্ডার শিকার বন্ধ করা। 4. বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষিত অরণ্যে গণ্ডারের উপযুক্তভাবে সংরক্ষণের ব্যবস্থা করা। এর সাথে যে প্রশ্নটি ছিল তার উত্তর হলো, নদীর বাস্তুতন্ত্রকে বজায় রাখতে গেলে নদীতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীব যারা খাদ্য, খাদক, উৎপাদক ও বিয়োজকের ভূমিকা পালন করে, তাদের উপযুক্ত ভারসাম্য থাকা প্রয়োজন। ফাইটোপ্ল্যাঙ্কটন ও জলজ শৈবাল ও অন্যান্য স্বভোজী প্রজাতি নদীতে উৎপাদকের ভূমিকা পালন করে। এদের সংখ্যার অতিবৃদ্ধি আবার বাস্তুতন্ত্রকে বিঘ্নিত করতে পারে। তাই জুপ্ল্যাঙ্কটন ও শাকাশি মাছেরা অ্যালগাল ব্লুম থেকে নদীর বাস্তুতন্ত্রকে রক্ষা করে। আবার মাংসাশী মাছেরা শাকাশি মাছেদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে এবং জলের মধ্যে জৈব পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণে বিয়োজক জীবদের ভূমিকা অপরিসীম। অর্থাৎ এদের যে কোনো একটি স্তর যদি নষ্ট বা বিঘ্নিত হয়, তবে নদীর সমগ্র বাস্তুতন্ত্রের ওপর তার প্রভাব পড়বে। এখানেই আমাদের মাধ্যমিক 2020 সালের জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা শেষ হলো। আশা করি ছাত্রছাত্রীদের উপকারে লাগবে। পরবর্তী ক্ষেত্রে আবারও আলাপ হবে নতুন প্রশ্ন উত্তর নিয়ে বা নতুন ক্লাস নিয়ে। ধন্যবাদ।